প্রিভিয়াস এপিসোডে আমরা বাতাসে পরিপূর্ণ এই গ্লাসটাকে খালি করার একটা অ্যাটেম্প্ট নিয়ে ব্যর্থ হয়েছি। আমরা এভারেস্টের চূড়ায় গেলাম, ভ্যাকিউমের ভেতর গেলাম, শেষ পর্যন্ত স্পেসে আইসা দেখলাম স্পেসও কমপ্লিটলি এমটি না। তার মানে দেয়ার ইজ নো রিয়েল ওয়ে টু ইভাকুয়েট দ্য গ্লাস এন্টায়ারলি। কিন্তু রিয়েল ওয়ে খোঁজার দরকারটা কি? আইনস্টাইন তো বলেই গেছেন, লজিক আপনাকে একটা সার্টেন পয়েন্ট থেকে আরেকটা সার্টেন পয়েন্টে নিয়ে যাবে, কিন্তু ইমাজিনেশন আপনাকে সব জায়গায় নিয়ে যাবে। সো দিস is the high time to explore the realm of imagination. ধরেন একটা জায়গা থাইকা আমরা সামহাও সব ম্যাটার সরাই দিলাম, যদিও বাস্তবে সেটা পসিবল না, জাস্ট থট এক্সপেরিমেন্টের স্বার্থে ধইরা নেন এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আমরা একদম শতভাগ একদম অ্যাবসলিউটলি এমটি ভ্যাকিউম আমরা ক্রিয়েট করতে সক্ষম হইলাম। দেন যদি আপনি আমার গ্লাসটাকে ওই ভ্যাকিউমের মধ্যে রাখেন, তাইলে গ্লাসটাকে একদম ফাইনালি কমপ্লিটলি এমটি বলা যাবে, রাইট? নট রিয়েলি, বিকজ কোয়ান্টাম ফিজিক্স, the physics of the small, allowed us to discover such spooky yet real phenomenon that will completely blow your mind. Let's talk about virtual particles. নাথিংনেসের মধ্য থাইকা একজোড়া পার্টিকল অ্যান্টাই পার্টিকল সাডেনলি পপ আপ করে খুব কম সময়ের জন্য, তারপর আবার একে অপরকে অ্যানাইলেট কইরা আবার দুইজনেই হাওয়ায় মিলায়া যায়। এইগুলোর নাম হচ্ছে ভার্চুয়াল পার্টিকল। ইট সাউন্ডস ক্রেজি, আই নো, অ্যান্ড ইট ডাজ নট মেক এনি সেন্স এট অল, বাট দে আর রিয়েল। কেমনে রিয়েল বুঝলাম? এই ভার্চুয়াল পার্টিকেলের জোড়া একটা অ্যাটমের মধ্যে যদি পপ আপ করে, তাইলে ওই অ্যাটমের নিউক্লিয়াসের এরিয়াতে চার্জ ডিস্ট্রিবিউশনের সাথে ওরা ম্যাচ আপ করবে। For a while, this will change the charge distribution near the nucleus of an atom, and that will change the energy spacing of electrons and orbitals around that atom. It'll change it by an amount we can calculate. আর এইগুলা সর্বপ্রথম ক্যালকুলেট করছিলেন নোবেল প্রাইজ উইনিং ফিজিসিস্ট রিচার্ড ফাইনম্যান। তার নোবেল বিজয়ের পেছনে এটাও একটা বড় কারণ। এই ভার্চুয়াল পার্টিকেলগুলা পপ আপ করলে কি যে হবে সেইটা ক্যালকুলেট করে ম্যাথমেটিক্যালি প্রেডিক্ট করা যায়। তারপর সেই প্রেডিকশনের সাথে আমাদের অবজারভেশন, এই দুইটা যখন আমরা পাশাপাশি রাখি, দুইটা ম্যাচ করে রে ভাই। আর ম্যাচ তো একটু আড্ডু করে না, মানে একদম দশমিকের পরেও ডিজিট আফটার ডিজিট আফটার ডিজিট 14 ডেসিমল প্লেস পর্যন্ত ম্যাচ করে। দিস ইজ ক্রেজি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। পুরা জিনিসটা থিওরিটিক্যাল ফিজিসিস্ট লরেন্স ক্রাউস খুব অল্প ভাষায় সহজভাবে এক্সপ্লেন করছেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এনিওয়ে, সো অল অফ স্পেস ইজ ফিল্ড উইথ দিস ভার্চুয়াল পার্টিকলস। আপনি অ্যাবসলিউট এমটি ভ্যাকিউমের মধ্যে গ্লাসটাকে রাখার পরেও কিন্তু গ্লাসটার ভেতর এই ভার্চুয়াল পার্টিকলগুলো পপ আপ করবে, আবার হারায় যাবে, আবার পপ আপ করতেছে, আবার হারায় যাচ্ছে। সো ইটস হ্যাপেনিং অল দ্য টাইম, অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি ওয়াই সেই সিচুয়েশনেও গ্লাসটাকে কমপ্লিটলি এমটি বলা যাবে না। ইট ইজ ফিল্ড উইথ ভার্চুয়াল পার্টিকলস। বাট সামহাও এই ভার্চুয়াল পার্টিকলগুলোকেও যদি আপনি উধাও করে দিতে সক্ষম হন, তাইলে গ্লাসটাকে ফাইনালি এমটি বলা যাবে, একদম কমপ্লিটলি এমটি বলা যাবে, রাইট? নট রিয়েলি। দ্য ওয়ান অ্যান্ড অনলি অ্যালবার্ট আইনস্টাইন ইজ দ্য প্রবলেম নাও। 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন একটা পেপার পাবলিশ করেন On the electrodynamics of moving bodies by Albert Einstein. His fourth paper, this year. I haven't seen anything like this since Newton's Annus Mirabilis. Dr. Lauer, are you honestly comparing Einstein to Sir Isaac Newton? Read it. পরবর্তীতে সেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নামে পরিচিতি পাইছে। ওইখানে উনি দেখাইছেন স্পেস আর টাইম এরা মূলত আলাদা দুইটা কনসেপ্ট না, এরা একটা সিঙ্গেল ফিজিক্যাল এন্টিটি। স্পেসের ডাইমেনশন 3টা, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, আর টাইমের ডিমেনশন একটা। দুইটাকে একসাথে কম্পোজ করে উনি একটা 4 ডিমেনশনাল এন্টিটি বানাইছেন, যেটার নাম উনি রাখছেন স্পেস টাইম। তো সব বস্তুই মূলত স্পেস টাইমের মধ্যে এক্সিস্ট করে, কিন্তু সবচেয়ে ফ্যাসিনেটিং জিনিসটা হচ্ছে অন্য একটা বস্তুর সাপেক্ষে স্পেসের মধ্য দিয়ে আপনি যত দ্রুত মুভ করবেন, টাইমের মধ্য দিয়ে আপনি তত আস্তে মুভ করবেন।
আর স্পেস আপনার জন্য তত ছোট হয়ে যেতে থাকবে। এখন আমি এটা সোজা বাংলায় বলছি, অফকোর্স এই আইডিয়াগুলোর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে এবং ফ্যান্সি দুইটা নামও আছে, কিন্তু ঘটনা এখানে শেষ না, ঘটনা সবেমাত্র শুরু। তো অ্যালবার্ট আইনস্টাইন এই ফেমাস পেপারটা পাবলিশ করার পরে কিন্তু বইসা থাকেন নাই, আরো 11 বছর সাধনা করার পর এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে উনি জেনারেলাইজড করতে সক্ষম হয়েছেন। 1916 সালে প্রকাশিত জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে উনি দেখাইছেন এই যে 4 ডিমেনশনাল সত্তাটা, স্পেস টাইম ফ্যাব্রিক, সে ম্যাটার কিংবা কনসেন্ট্রেটেড এনার্জির উপস্থিতিতে রেসপন্ড করে। স্পেস টাইম ফ্যাব্রিকটাকে বেন্ড করা যায়, স্কুইজ করা যায়, স্ট্রেচ করা যায়, টুইস্ট করা যায়। ঠিক এই ফোমের টুকরাটার মতোই স্পেস টাইম নিজেও ফিজিক্যাল এন্টিটি, একটা ফিজিক্যাল থিং। আর স্পেস যে একটা থিং, এটা যে ব্যান্ড হইতে পারে তার সর্বপ্রথম অবজারভেশনাল এভিডেন্স কালেক্ট করেন এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট আর্থার এডিংটন 1919 সালে। আর আজ 100 বছর পর আমাদের কাছে হাজারটা এভিডেন্স আছে। বুধ গ্রহের প্রিসেশন, ইউনিভার্সের এক্সপেনশন, গ্র্যাভিটেশনাল ওয়েভ, গ্র্যাভিটেশনাল লেন্সিং, গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন, কয়টা এভিডেন্স লাগবে আপনার? Space itself, the empty space itself is a thing. I mean, seriously? Yes, I'm serious. ওকে, সো লেটস ব্রিং দিস অল টুগেদার। আমরা একটা জার্নি শুরু করছিলাম, গ্লাসটাকে এমটি করার একটা জার্নি। তো পৃথিবীতে সেটা পসিবল হয় না, কারণ পৃথিবীতে অ্যাবসলিউট ভ্যাকিউম ক্রিয়েট করা যায় না। তো দেন গেলাম আমরা স্পেসে গিয়েও দেখলাম একই কেস, মোর অর লেস একই কেস, কারণ স্পেসেও কম বেশি জিনিসপত্র আছে, স্পেস কমপ্লিটলি এমটি না। আর সামহাও যদি আমরা এমটি করতে সক্ষম হই, তবুও সেখানে ভার্চুয়াল পার্টিকল থাইকা যাবে। ভার্চুয়াল পার্টিকলগুলোকেও যদি আমরা সামহাও সরায় দিতে পারি, তাইলে আমরা এমটি স্পেস পাবো, একদম অ্যাবসলিউটলি এমটি স্পেস পাবো। কিন্তু স্পেস নিজেও একটা থিং। অ্যাবসলিউট এমটি স্পেসে গ্লাসটাকে রাখলে তখন গ্লাসটা স্পেস দ্বারাই ফুল থাকবে। সো দ্য গ্লাস ইজ অলওয়েজ ফুল। কি অবস্থা? এমন করতেছো গেলে